নমস্কার, বেঙ্গলি উইথ এসপিজি স্যারে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা যে কবিতাটা নিয়ে আজ আমাদের আলোচনা হবে সেটি হলো দাঁড়াও। লিখেছেন বিখ্যাত সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায়। আমরা এই কবিতা নিয়ে আলোচনার আগে এই রকম একজন বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব। তারপর আমরা শুরু করব সরব পাঠ এবং সাথে সাথেই কবিতার প্রতিটি পংক্তি ধরে নিখুঁত আলোচনার চেষ্টা করব। কবি শক্তি চট্টোপাধ্যায় বাংলা কাব্যজগতের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বহরু গ্রামে ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৫শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বামানাথ চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন কমলা দেবী। মাত্র ৪ বছর বয়সেই শক্তি চট্টোপাধ্যায়ের বয়স যখন ৪ বছর তখনই তার পিতার মৃত্যু ঘটে। ফলস্বরূপ তিনি মাতামহের কাছে বাগবাজারে চলে আসেন। ১৯৪৮ খ্রিস্টাব্দে মহারাজা কাশিমবাজার পলিটেকনিক স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। সেখানেই এক শিক্ষকের সংস্পর্শে আসেন এবং মার্ক্সবাদের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ১৯৫১ খ্রিস্টাব্দে সিটি কলেজে কমার্সের শাখায় ভর্তি হন। কেননা মামা ছিলেন ব্যবসায়ী, তাই হিসাব রক্ষকের কাজ করবেন বলে মনের মধ্যে তার একটা ভাবনা জন্মেছিল। কিন্তু ১৯৫৩ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং কমার্সের শাখায় ভর্তি হয়েও তার পড়াশোনা করা হয় না। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে বাংলা নিয়ে পড়াশোনা করলেও তিনি পরীক্ষায় বসেননি। ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কবিতা জম। এরপর তিনি কৃত্তিবাস পত্রিকার জন্য লিখতে শুরু করেন। বুদ্ধদেব বসু কবিকে একবার যাদবপুরে নিয়ে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে ভর্তি করে দেন, কিন্তু সেই পড়াশোনাও সমাপ্ত করেননি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল হে প্রেম হে নৈশব্দ, ও লাভ ও সাইলেন্স। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, ঈশ্বর থাকেন জলে, জ্বলন্ত রুমাল, মানুষ বড় কাঁদছে, পরশুরামের কুঠার ইত্যাদি। তিনি আনুমানিক ২৫০০ কবিতা তার ৪টি কাব্যগ্রন্থে সুগ্রথিত করে রেখেছেন। হাংরি জেনারেশন আন্দোলনের কবি হিসেবেই তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। ১৯৮৩ খ্রিস্টাব্দে তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে বিভূষিত হন। অনেকেই বলেন যে তার অবনী বাড়ি আছো নামক কবিতাটিতে যে অবনী চরিত্রের কথা বলা হয়েছে সেই অবনী হল কবির অন্তরাত্মা, কবির অন্তরের কবি পুরুষ। তিনি উপন্যাসও লিখেছিলেন। তার বিখ্যাত দুটি উপন্যাস হল কুয়োতলা আর অবনী বাড়ি আছো। তিনি আনন্দ পুরস্কারও লাভ করেন এবং ১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। আমাদের অষ্টম শ্রেণীতে তাঁর লেখা যে কবিতাটি পাঠ্য, সেই কবিতাটির নাম হলো দাঁড়াও। এটি কবির মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা দেখব যে এই কবিতাটিতে
মোট 3টি স্তবক আছে, প্রতিটি স্তবকে 3টি করে পংক্তি। কাজেই মোট চরণ বা পংক্তি হলো 9 আর মোট স্তবক হলো 3। আমরা এবার কবিতাটি দেখব। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই হচ্ছে কবির এই মাত্র 9টি চরণে বিন্যস্ত কবিতা। তো আমরা এই যে কবিতা, এই কবিতাটার এবার বিষয়বস্তু বিশ্লেষণে যাব। কবিতাটির সরব পাঠ থেকেই আমরা যেটা বুঝলাম যে বর্তমান সভ্যতায় মানবতার চরম অবক্ষয়ে কবি ব্যথিত। ভালোবাসা, সৌহার্দ্য, আন্তরিকতা, সহমর্মিতা, সহযোগিতা, এইসব বিষয়গুলি যেন উপেক্ষিত বিষয়। কিন্তু এই আত্মকেন্দ্রিক স্বার্থ মনোভাব ত্যাগ করে মানবতার জয়স্তম্ভ রচনার জন্য কবি সংবেদনশীল মানুষকে আহ্বান জানিয়েছেন। ইংরেজি কবিতার ওই বিখ্যাত পংক্তি যে আমরা পাই, স্টপ হিয়ার অর জেন্টলি পাস, সেই লাইনটির অনুরণন যেন আমরা এই আলোচ্যমান কবিতাটির মধ্যেও পেয়ে যাই। নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি যেন সংবেদনশীল মানুষের হৃদয়ে বাজে। গতিশীল জীবন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে স্বাভাবিক মানবতার বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে ওঠে। এই ভাবনাটি দাঁড়াও কবিতাতে রীতিমতো তাৎপর্যপূর্ণ রূপে ফুটিয়ে তুলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতায় কবি প্রথমেই বলেছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তো মানুষ কাঁদছে কেন? মানুষ তিল তিল করে তার এই সভ্যতা গড়ে তুলেছে, কিন্তু আজ তার মাথার উপর এই সভ্যতার অভিশাপ যেন নেমে এসেছে। মানুষের লোভ, তার শোষণ, তার নিপীড়ন প্রতি মুহূর্তে অধস্তন মানুষদের করে তুলেছে রক্তাক্ত। দারিদ্র, সামাজিক অসাম্য, সাম্প্রদায়িকতার অভিশাপে অভিশপ্ত এই সভ্যতার মানুষ ক্রমশই হয়ে পড়ছে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ এবং অসহায়। এই অসহায় মানুষ একটু ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য আকুল হয়ে আছে। যন্ত্রণাক্লিষ্ট নিঃসঙ্গ মানুষের এই অসহায়তাকে বোঝাবার জন্যই কবি হয়তো বলেছেন, মানুষ বড় কাঁদছে। আসলে যখন চারদিকে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ভোগলিপ্সু মানুষদের আমরা দেখি, যাদের হৃদয়ে নেই দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, সেবা, পরোপকারিতার মতো মানবিক গুণ সমৃদ্ধ, যখন দেখি মানুষ মানুষের উপর অত্যাচার করছে, তখন তো মানুষ কাঁদবেই। কাজেই মানুষের কান্নার কারণ কি? মানুষের কান্নার কারণ নির্যাতন, অত্যাচার এবং সামাজিক অসাম্য আর অমানবিক ব্যবহার। কবি বলেছেন, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কেন পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন? পাখিরা যেমন তাদের ডানা দুটিকে দিয়ে শাবককে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে, তেমনি মানবিকতাযুক্ত মানুষেরা পাশে দাঁড়ায় মানুষের সংকটের সময়। মানবিক হাত বাড়ানো
অনেকটা পাখির পক্ষ বিস্তারের মতোই। তাই কবি সেই পাখির মতো পাশে দাঁড়াতে আমাদের বলেছেন। এছাড়া এটাও মনে রাখতে হবে যে বিশ্বজুড়ে স্বার্থান্বেষী মানুষ নিজেদের মুনাফা অর্থাৎ লাভ এবং লোভের যে জাল বিছিয়ে রেখেছে, সেই জাল ছিঁড়ে কবি মানুষকে মুক্তি দিতে চান। পাখিরা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলতে পারে সেই জাল, আবার পাখিরাই তাদের ভালোবাসার উষ্ণতার যে দিয়ে ভরিয়ে দিতে পারে মানুষকে। সেই কারণেও হয়তো কবি বলেছেন পাখির মতো পাশে দাঁড়াও। এর পরের লাইনটা হচ্ছে মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মনে রাখবে এই পংক্তিটিতে ওই তাহার বলে যে সর্বনামটি ব্যবহৃত হয়েছে, এটা পুরো কবিতাটিতে ব্যবহৃত একমাত্র সাধু শব্দ। বাকি সব ক্ষেত্রে চলিত ভাষার শব্দ কবি ব্যবহার করেছেন। এবার আমরা যাব দ্বিতীয় স্তবকে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। কবি এই কথাটা বললেন কেন তোমার মতো মনে পড়ছে? এই তোমার মতো কথাটি বলার কারণ কি? কেন না, সংবেদনশীল এবং মানবতাবাদী কবি সেই সংবেদনশীল এবং মানবতাবাদী মানুষদের কথাই এখানে বলতে চেয়েছেন। সমগ্র পৃথিবীতে মানবতাবাদী মানুষেরা প্রকৃত মানুষের যেন দৃষ্টান্ত স্বরূপ, কারণ তারাই জনগণের হয়ে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সংগ্রাম করে এবং মানবিকতার হাত বাড়িয়ে দেয়। কাজেই কবি বলতে চেয়েছেন এই যে মানুষের এই যে তোমার মতো মনে পড়ছে, মানে ঠিক মানুষের মতো, প্রকৃত মানুষের মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। কেন বললেন? তার মানে সন্ধে বেলা থেকে শুরু করে রাত, সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত, মানে সব সময় এই ধরনের মানবতাযুক্ত মানুষের কথা মনে পড়ছে। তারপর আবার ধ্রুবপদের মতো প্রত্যেকটি চরণের, প্রত্যেকটি স্তবকের শেষে তিনি ব্যবহার করেছেন যে চরণটি, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই কথাটি। এবার দেখো তৃতীয় স্তবক। তৃতীয় স্তবকে বলা হয়েছে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এই হচ্ছে প্রথম চরণ। দেখো একটু নতুন ধরনের চরণ আমরা যেন পেলাম। এই যে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এই বাক্যটার মধ্যে একটা ধ্বনিগত কাব্য সৌন্দর্য তৈরি করার জন্য চেষ্টা হয়েছে। এই যে দাঁড়াও শব্দটি এবং সে অক্ষরটি পরপর 3 বার ব্যবহার করে কবি একটা ধ্বনি সাম্যগত কাব্য সৌন্দর্য তৈরি করেছেন। বাক্যটি যেই উচ্চারণ করি সেই শ্রোতার শ্রবণেন্দ্রিয় এবং ধ্বনি সাম্যের কারণে একটা কান যেন আমাদের তৃপ্তি লাভ করে। দ্বিতীয়ত, এই দাঁড়াও শব্দটির 3 বার প্রয়োগে পংক্তিটিতে এই শব্দটি সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে। কবির মূল ভাবনাটিও হলো আর্ত মানুষের পাশে দাঁড়াও। ফলে কবিতাটির মূল বক্তব্যও এই শব্দটির একাধিক ব্যবহারের মধ্য দিয়ে যেন প্রতিষ্ঠিত হয়েছে। এতে কি হয়েছে না, এতে বাক্যটির কাব্যশৈলী, বাক্যটির রসাস্বাদনে পাঠককে যথেষ্ট সাহায্য করেছে। এই ধরনের বাক্য বা এই ধরনের চরণ আমরা বিখ্যাত কবিদের কাছেই পাই। এর পরের বাকি দুটো চরণ মোটামুটি আমরা যেন আলোচনা করে এসেছি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই হচ্ছে আমাদের কবিতাটি। তাহলে কবি এখানে কাদের দাঁড়াতে অনুরোধ করেছেন? না, ওই মানবতাবাদী, সংবেদনশীল এবং মানবিকতা বোধে উদ্দীপ্ত যে সাধারণ মানুষেরা রয়েছে তাদের বলেছেন যে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়াও। তবে কবি কাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তা কবিতায় ততটা স্পষ্ট নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আত্মকেন্দ্রিক, অমানবিক, ভোগলিপ্সু, মনুষ্যত্বহীন এদের কথা কবি কিন্তু বলতে চাননি। কবি বলতে চেয়েছেন মনুষ্যত্ববোধে উদ্দীপিত হৃদয়বান মানুষ, সেই তাদের কথা, যে তারা যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের নির্যাতন থেকে রক্ষা করেন, তাদের পাশে এসে দাঁড়ান সেই মানুষগুলো। কেননা মানুষই মানুষের শত্রুর মতো কাজ করছে, মানুষই ফাঁদ পাচ্ছে। এই হচ্ছে কবির মূল বক্তব্য। তবে আমরা
এই কবিতাটির পাঠ আজকে এখানেই শেষ করব। পরের দিন আমরা আসব অষ্টম শ্রেণীর অন্য কোনো একটা গল্প বা কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী সহ সমস্ত ছাত্রছাত্রীদের জানাই, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে এই লকডাউন উঠে গেলে বিদ্যালয়ে। ভালো থেকো।